Then Assalamualaikum sir. Walaikum assalam wa rahmatullah. Walaikum assalam wa rahmatullah. Assalamualaikum sir. Walaikum assalam. Walaikum assalam wa rahmatullah. সবাই কি বইটা নিয়ে বসছো? সবাই কি বইটা নিয়ে বসো? আচ্ছা, গত ক্লাসে আমরা বইয়ের কিছু টপিক দেখছিলাম, ওইটার পেছনে অনেক সময় ব্যয় করছিলাম। ওভারঅল কথাগুলো একটু বলে যাই। গত ক্লাসে কি পড়েছিলাম তাই এবার বলো তো। স্যার ডিফ্রাকশন পড়ছিলাম, রিফ্রাকশন এগুলার মানে মানে ডেফিনেশন গুলো পড়েছিলাম। এরপরে আপনি পরে কি কয়টা টপিক আসছিল বই থেকে? এখানে যে নেচার অফ লাইট, এটা বলতে গিয়ে প্রথমে লাইটের ডেফিনিশন আসছে। লাইটের ডেফিনিশন দিয়েছিলাম, লাইট ইজ আ কাইন্ড অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তারপরে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ নিয়ে আবার কত রকমের কথা, যে অনেক রকমের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আছে। সেটার মধ্যে লাইট একটা অনলি ভিজিবল লাইট একটা ছোট্ট একটা পার্ট তার মধ্যে। এবং এই লাইটের যে স্পেকট্রাম, এই সবগুলো লাইটের রেঞ্জকে একসাথে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। এর মধ্যে ভিজিবল লাইটের স্পেকট্রাম কত থেকে শুরু হয়? 400 ন্যানোমিটার ওয়েভলেন্থ থেকে শুরু হয়, আর শেষ হয় মোটামুটি 700 গিয়ে। এর মধ্যে 6টা কালার আছে, বা কখনো কখনো 7টা কালার হিসেবে চিন্তা করা যায় এগুলো। এবং বলছিলাম যে লাইটের কটা প্রপার্টি দেখছিলাম গতদিন। লাইটের প্রপার্টি নিয়ে ডিসকাস করতে গিয়ে অনেক সময় চলে গেছে গতদিনে। বলছিলাম যে লাইটের কি কি, একটা ফেনোমেনন হচ্ছে রিফ্লেকশন, যেমন এইটা, আর একটা ফেনোমেনন হচ্ছে রিফ্র্যাকশন, এগুলো আমরা জানি। তারপরে ডিফ্র্যাকশন আরেকটা জিনিস, যে একটা পয়েন্ট সোর্স থেকে সে কোনো একটা বাধা পেলে, কোনো অবস্ট্যাকল পেলে, সেই ছিদ্র দিয়ে যখন একটা ওয়েভ যায় তখন সেটা একটা সোর্সের মতো কাজ করে, সেখান থেকে আবার চারদিকে ছড়ায়। এই ব্যাপারটাকে ডিফ্র্যাকশন বলছিলাম। ইন্টারফারেন্স বলছিলাম যখন দুইটা ওয়েভ একসাথে মিলে যায়, হ্যাভিং সেম ওয়েভলেন্থ অর ফ্রিকোয়েন্সি, তখন রেজাল্টেন্ট হিসেবে একটা বড় ওয়েভ তৈরি হতে পারে, অথবা ছোট ওয়েভ তৈরি হতে পারে, অথবা দুইটা ওয়েভ কাটাকাটি করতে পারে। যে বাম দিকে একটা অ্যানিমেশন দেখতেছো, খেয়াল করতেছো বাম দিকে নিচের একটা অ্যানিমেশন, যে দুইটা ওয়েভ সুপারপোজ হয়ে কি করতেছে, কখনো গ্রেটার ওয়েভ তৈরি করতেছে, কখনো আবার লোয়ার ওয়েভ তৈরি করতেছে, দেখা যায়? জি স্যার, দেখা যায়। আচ্ছা ঠিক আছে, এই ব্যাপারটাকে আমরা ইন্টারফিয়ারেন্স বলছিলাম।
তারপরে বলছিলাম ডিসপারশন অফ লাইট, যে স্প্লিটিং অফ হোয়াইট লাইট ইনটু 7 কালার্স, এই ওটাকে ডিসপারশন বলি। এটা দেখা যায় কোথায়? ন্যাচারালি আমরা দেখি, কোথায় দেখি ন্যাচারালি? আকাশে। আকাশে, রেইনবো, হ্যাঁ রেইনবোতে দেখি। তারপরে হচ্ছে আবার প্রিজমের মতো দেখা যায়, প্রিজমের মধ্যে সাদা আলো ফেললে সেখান থেকে 7টা 6টা কালার তৈরি হয়, সেটা ডিসপারশন। আচ্ছা, তারপরে যদি আরো কটা কথা বলি, ছোট ছোট ক্লাসের কথা যদি বলি, হোয়াট আর লুমিনাস অবজেক্টস এন্ড নন লুমিনাস অবজেক্টস। লুমিনাস অবজেক্ট কোনটা আর নন লুমিনাস অবজেক্ট কোনটা? যে অবজেক্ট থেকে the objects those who have light of their own, নিজের আলো আছে, সেগুলো লুমিনাস। আর যার নিজের আলো নাই, হ্যাঁ, they reflect others light, সেটাকে নন লুমিনাস বলে। হ্যাঁ, আচ্ছা, তারপর রিফ্লেকশন অফ লাইট কাকে বলে? যেমন এই যে এখানে আমরা একটা গাছ দেখি, গাছ কেন দেখি? যে সানলাইট তার উপর রিফ্লেক্ট হয়ে আমাদের চোখে আসে, এজন্য আমরা গাছটাকে দেখি। সো রিফ্লেকশন অফ লাইটের ডেফিনিশন বলতে পারি, is the phenomenon of changing direction of light at the surface of separation of two media so that the light returns to the medium of origin. যে লাইটটা কোথায় পড়তেছে? গাছের পাতার উপরে পড়তেছে, সো সেটা হচ্ছে সারফেস অফ সেপারেশন। পড়ার পরে লাইটটা আবার আগের এয়ার মিডিয়ামে ফেরত আসতেছে, রিফ্লেক্ট হয়ে ফেরত আসতেছে, এটাকে আমরা রিফ্লেকশন বলতেছি। তারপরে যদি বলি, তো এরকম ভাবে যে কোনো অবজেক্টের উপরে যদি লাইট পড়ে তাহলে 3টা ঘটনা ঘটতে পারে। বইয়ের মধ্যে এটা আছে যে ইফ লাইট ফলস অন, যদি লাইট কোন একটা অবজেক্টের উপরে পড়ে তাহলে 3টা ফেনোমেনন হয়। কি কি বলতো এই ছবিটা? রিফ্লেকশন, রিফ্র্যাকশন এন্ড অ্যাবজর্পশন। হ্যাঁ, তো এক এক সাবস্টেন্স এক এক রকমের। যদি একটা ট্রান্সপারেন্ট গ্লাস নেই, ওই গ্লাসের ভেতর দিয়ে কি হয়, তোমার জানলার যে গ্লাস, মনে করো একদম সাদা গ্লাস, ওই গ্লাসটা কি করে? এই 3টা ফেনোমেননের মধ্যে কোন ফেনোমেননটা বেশি হয়? তোমার উইন্ডো গ্লাসে রিফ্লেকশন না রিফ্র্যাকশন। রিফ্র্যাকশন হয়। তুমি বাইরের জিনিস দেখো, বাইরের লাইট ভেতরে চলে আসে, এটা রিফ্র্যাকশন হয়, ভেতর দিয়ে চলে যায়। সো উইন্ডো গ্লাসে রিফ্র্যাকশন বেশি হয়। আবার কিন্তু যে চেহারা দেখার যে মিরর, সেই মিররের মধ্যে কোন জিনিসটা বেশি হয়? রিফ্লেকশন। রিফ্লেকশন। আচ্ছা, ঠিক আছে। আবার যদি একটা ডার্ক, একটা ব্ল্যাক কালার সাবস্টেন্স বলি, একটা জিনিস আছে black, অ্যাবজর্পশন। সেটা ম্যাক্সিমাম অ্যাবজর্পশন করে, রিফ্লেকশন রিফ্র্যাকশন কোনটাই হয় না। তো এই 3টা ঘটনার মধ্যে যে কোনটা ঘটনা ঘটে, এরকম একটা ব্যাপার। তারপরে এরকম বেশ কিছু কথা আছে, এগুলো সব পড়বা, রিডিং করবা। তারপর আমরা বলি লজ অফ রিফ্লেকশন, যে লাইটের রিফ্লেকশনের ব্যাপারটা এই 2টা ল মেনে চলে, 2টা ঘটনা মানে। 2টা ঘটনা কি, 2টা নিয়ম কি? যেমন আমরা দেখতেছি যে এটা একটা, মনে করো একটা রিফ্লেকটিভ সারফেস, নিজের নীল কালারের অংশটা একটা রিফ্লেকটিভ সারফেস। তো এই সারফেসের উপরে তুমি ইনসিডেন্ট রে ফেললা, কাচের উপরে ফেললা, তো ইনসিডেন্ট রেটা পড়লো আর লাইটটা রিফ্লেক্ট হয়ে ফেরত চলে গেল। হ্যাঁ, তো এক্ষেত্রে আমরা একটা কাজ করি যে on the reflective surface we draw an imaginary line, that is normal line, একটা নরমাল লাইন আঁকি। হ্যাঁ, সো এখানে একটা পারপেন্ডিকুলারলি 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে একটা নরমাল লাইন টানলাম। তাও ফার্স্ট কথাটা কি বলা হয়, ফার্স্ট লটা কি বলে, যে ইনসিডেন্ট রে, রিফ্লেক্টেড রে এন্ড দ্য নরমাল লাইন লাইজ অন দ্য সেম প্লেন। তারা একটা প্লেনের উপরে থাকে, একটা সমতলের উপরে থাকে, তারা 3টাই একটা প্লেনে থাকে, মানে অ্যাক্সিস, একটা অ্যাক্সিসের উপরে থাকে। অর্থাৎ মনে করতে পারো এখানে যদি একটা পাতলা কাগজ হইতো, এই জায়গাটাতে এই যে সাদা একটা রেক্টাঙ্গল দেখতেছো, এটা হচ্ছে সেই প্লেন। আমরা যে কোনো জিনিসকে কতগুলো প্লেন আকারে চিন্তা করতে পারি, অনেকগুলো প্লেন থাকে, যে কোনো জিনিসকে আমরা অনেকগুলো প্লেন চিন্তা করতে পারি, অনেকগুলো তল। এখন ইনসিডেন্ট রে, রিফ্লেক্টেড এবং নরমাল, তারা সবসময় একই প্লেনে থাকে, তাদেরকে একই প্লেনে রাখা যায়, তারা কখনো ভিন্ন প্লেনে থাকে না। কেমন ব্যাপারটা, যে ইনসিডেন্ট লাইট সবসময় পড়ে গিয়ে এই 3টে জিনিস একসাথে থাকবে। কখনো এরকম হবে না যে ধরো ইনসিডেন্ট এটা রিফ্লেক্ট হয়ে গেল, কিন্তু রিফ্লেক্ট হয়ে এদিকে চলে আসলো,
যে আমি লাল যে লাইটটা টানলাম এদিক বরাবর চলে আসলো, এরকমটা কখন হবে? না। হ্যাঁ, তাহলে তো তিনটা জিনিস একই প্লেনে থাকলো না, না। একই সারফেসে থাকলো না, তো এরকমটা কখনোই হবে না। এই তিনটা জিনিস একই সারফেসে থাকবে। আচ্ছা, তারপর সেকেন্ড কথাটা কি? অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইকুয়ালস টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। রিফ্লেক্ট। হ্যাঁ, যদি বলি I ইকুয়ালস টু R, অথবা বলতে পারি থিটা I ইকুয়ালস টু থিটা R, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন বোঝায়। I দিয়ে ইনসিডেন্ট আর R দিয়ে রিফ্লেকশন, আর থিটা হচ্ছে অ্যাঙ্গেল। এগুলো হলো আমরা জানি সহজ কথা। এরপর আমরা বলি যে রেগুলার রিফ্লেকশন এবং ডিফিউজ রিফ্লেকশন নামে দুটো কথা আছে। যে সারফেস গুলো স্মুথ সারফেস হয় সেই সারফেসের উপরে লাইট গুলা পড়লে সেগুলো ইউনিফর্মলি রিফ্লেক্ট হয়, একটা তাল মিলিয়ে একটা ইউনিফর্ম ম্যানারে অথবা ইউনিফর্ম ফ্যাশনে তারা রিফ্লেক্ট করে, সেটাকে আমরা রেগুলার রিফ্লেকশন বলি। আর যখন সারফেসটা আনস্মুথ হয়, উঁচু নিচু থাকে, তখন তার মধ্যে আলো পড়লে সেটা এদিক সেদিক বিভিন্ন দিকে চলে যায়, এক একটা লাইট এক এক দিকে চলে যায়, সেটাকে ডিফিউজ রিফ্লেকশন বলে। বইয়ের মধ্যে এই ছবিটা আছে, বইয়ের মধ্যে ছবিটা হলো এই যে বই, এই যে এটা। হ্যাঁ, তাহলে এখানে parallel beam of light falls on a smooth surface and then reflects parallelly in a uniform manner. So এটা হচ্ছে বাম দিকেটা হচ্ছে ইয়ে রেগুলার রিফ্লেকশন, আর ডান দিকেটা হচ্ছে ইররেগুলার রিফ্লেকশন অথবা ডিফিউজড রিফ্লেকশন বলা যায়, এলোমেলো ভাবে এক একটা একদিকে চলে গেছে। ওকে, তারপরের কথা যে আমরা রেগুলার রিফ্লেকশন এবং ডিফিউজ রিফ্লেকশনের মধ্যে কয়টা ডিফারেন্স বলতে পারি কিনা? প্রথম ডিফারেন্সটা কি হতে পারে? একটু রিডিং করে বলো তো আমাকে। Reflected light rays are either parallel or convergent or divergent in direction. মানেটা কি বাংলায় বলো? মানে হলো রিফ্লেক্টেড মানে লাইট রে গুলা সবসময় প্যারালাল হয়, কনভার্জেন্ট মানে কনভার্জন মানে একটা জায়গায় একটা পয়েন্টে মিলে যায়, একটা জায়গায় ফোকাস হয়। আর ডাইভার্জেন্ট মানে একটা থেকে বের মানে হয়। ডিফিউজ, হ্যাঁ ডিফিউজ, চারদিকে ছড়ায় যায়, বুঝছি, এরকম হতে পারে। তারপর জি, আচ্ছা, তো এরপর ব্যাপারটা হচ্ছে রিফ্লেক্ট আচ্ছা, হ্যাঁ আচ্ছা ঠিক বলতে হবে না। তো রেগুলার রিফ্লেকশনটা হচ্ছে যে যদি একটা প্লেন মিররের উপরে পড়ে বা প্লেন সারফেসের উপরে পড়ে তাহলে সেটা প্যারালালি রিফ্লেক্ট হয়ে চলে যায়। আবার যদি সেটা একটা স্ফেরিক্যাল মিররের মধ্যে পড়ে, কনকেভ অথবা কনভেক্স মিরর, সেক্ষেত্রেও দেখা যায় সেই বিম অফ লাইটটা ওই একটা পয়েন্টে মিলে যায়, কনভার্জ হয়, অথবা চারদিকে ডিফিউজ হয়ে যায়। কিন্তু সেই কনভার্জ হওয়া অথবা ডিফিউজ হওয়া এটা একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে, একটা নিয়ম মেনে কনভার্জ করে অথবা একটা নিয়ম মেনে ডিফিউজ হয়ে যায়, সেটা রেগুলার ফ্যাশন আছে। তো এই ব্যাপারটাকে আমরা রেগুলার রিফ্লেকশন বলতেছি, যে রেগুলার রিফ্লেকশন যখনই হবে তার একটা নিয়ম মেনে হবে, সবাই একটা নিয়ম মেনে চলবে। কিন্তু ডিফিউজ রিফ্লেকশন উল্টাপাল্টা এলোমেলো ভাবে এই ছড়িয়ে যায়, তার মধ্যে প্যারালাল অথবা কনভার্জেন্ট ডাইভার্জেন্ট কোনো নেচার নাই, কোনো নিয়ম নাই তার মধ্যে। আর রেগুলার রিফ্লেকশন কোথায় হয়? স্মুথ সারফেসে, আর ডিফিউজ রিফ্লেকশন হয় রাফ সারফেস থেকে। আচ্ছা, আরেকটা ব্যাপার যে রেগুলার রিফ্লেকশন হইলে সেটা দিয়ে একটা ইমেজ তৈরি হয়, কোন একটা অবজেক্টের ইমেজ তৈরি করা সম্ভব। কিন্তু ইরেগুলার রিফ্লেকশন হলে সেখানে কোনো ইমেজ দেখা যায় না, কোনো ইমেজ ফর্ম করে না। যেমন তুমি পুকুরের পানিতে তোমার চেহারা দেখতে পাবা, যদি পুকুরের পানি একদম স্টিল থাকে, স্টিল পন্ড ওয়াটার, তার মধ্যে চেহারা দেখবা। কিন্তু সেই পুকুরের মধ্যে যদি ঢেউ ঢেউ তৈরি হয় বা নদীর পানির মধ্যে ঢেউ তৈরি হয়, সেখানে চেহারা দেখা যাবে না, তাই না? সো যদি সেখানে সারফেসটা আনস্মুথ হয় তাহলে রিফ্লেকশনটা উল্টাপাল্টা হয়, এক একটা লাইট একই দিকে চলে যায়, এর ফলে একটা ইমেজ তৈরি হয় না বা ইমেজ দেখা যায় না। এই হচ্ছে কথাগুলো। তারপরে আমরা আরো একটা পয়েন্ট দেখি, আমি একটু গুছাই নেই, আমি এগুলো গুছানো হয় নাই আমার।
একটু ওয়েট করো, হ্যাঁ আমি একটু কপি করে তারপর দেখাই। আচ্ছা, এরপরটা কথা দেখি তো। এরপরটা কথা দেখি যে একটা ভাঙা আয়নায় আমরা চেহারা দেখবো না কেন? ভাঙা আয়নায় চেহারা দেখা যায়? ভাঙা ভাঙা দেখা যায়। দেখা যায়। আচ্ছা, যে আয়নার মধ্যে স্ক্র্যাচ পড়ে গেছে, মানে উঁচু নিচু দাগ তৈরি হয়েছে বা ঘোলা হয়ে গেছে, তার মধ্যে চেহারা দেখা যাবে? না, কেন দেখা যাবে না? কারণ এটা রাফ হয়ে গেছে, সেটা সারফেসটা রাফ হয়ে গেছে। রেগুলার রিফ্লেকশন হবে না, আমি চেহারা দেখবো না। আচ্ছা, এরপরে আমরা একটু বলি যে আচ্ছা বই থেকে একটু দেখি তাহলে বইয়ের মধ্যে কি আছে। বইয়ের মধ্যে এরকম বেশ কয়েকটা কথা আছে। আচ্ছা, এটা আমরা একটু পরে বলতেছি এই ছবিটা। আচ্ছা, এটা বলি। ব্যাপারটা হচ্ছে কি, ওই ছোটবেলায় সেলুনে গেছো চুল কাটাইতে, সেলুনে গিয়ে দেখছো যে সামনে পেছনে দুইটা আয়না থাকে। হ্যাঁ জি স্যার, আমি দেখছি। সামনে একটা থাকে, পেছনে একটা থাকে। আচ্ছা তো এরকম, আচ্ছা তো এরকম আয়নার মধ্যে নিজের চেহারা অনেকগুলো দেখা যায়, দেখছো? জি জি স্যার। আচ্ছা, তো এটা কেন হয়েছে? এখানে মাল্টিপল ইমেজ তৈরি হয়েছে। একটা ইমেজ না, অনেকগুলো ইমেজ দেখা যায়। যে আয়নার ভেতরে আমাকে দেখা যায়, সেটার ভিতরে একটা আয়না, সেটার ভিতরে আবার আমাকে দেখা যায়, সেটার ভিতরে আবার একটা আয়না, ওটার মধ্যে আবার আমাকে দেখা যায়। মানে আয়নার ভিতরে আয়নার ভিতরে আয়নার ভিতরে আয়নার ভিতরে আয়না, এরকম অনেকগুলা 10-12টা দেখা যায় আমার। তো এটা কেমনে হয়? এটা একটু এটা ওই যে রিফ্লেকশনের জন্যই হয়। তো একটু বলি, এই ছবিটা একটু এক্সপ্লেন করি। ব্যাপারটা যেটা হইতেছে, এটা হচ্ছে আসল মিররটা, যে সামনের দিকে নীল কালার, আর এটা হচ্ছে পেছনের আয়না। মনে করো সেলুনের মধ্যে তুমি বসে আছো, এই মোমবাতির জায়গায় তুমি আছো। আচ্ছা, তো এই হলো তোমার পজিশন হলো এক্স। আচ্ছা, তোমার পজিশন এখানে। এখন দেখা যাবে যে দুইটা মিরর হচ্ছে প্লেন মিরর। এখন এই প্লেন মিরর আমরা জানি ইমেজ তৈরি হয়, আমরা সামনে দেখবো প্লেন মিররের মধ্যে একটা ভার্চুয়াল ইমেজ তৈরি হয় আয়নার পেছনে, রিয়েল ইমেজ না, ভার্চুয়াল ইমেজ তৈরি হয়। তো এখন এই তুমি হইলো এক্স, তোমার ইমেজটা হইলো এই এক্স প্রাইম। এখানে দেখতেছো যেটা, যে এই মোমবাতিটা, এটা হলো তোমার ইমেজ, হ্যাঁ, এক্স প্রাইম। আচ্ছা, এই হচ্ছে একটা ব্যাপার। তারপরে এখন তোমার পেছনে আরেকটা আয়না আছে না? এই যে তুমি তো এক্স, এই যে এক্স এর পিছনে একটা আয়না, এই যে এই আয়নাটা, এই যে এই আয়নাটা। এখন এই আয়নাটার জন্য একটা ইমেজ তৈরি হবে। তুমি তো আয়নার সামনের দিকে আসো, একটু সামনে আসো, যে পেছনের আয়নাটার একটু সামনে আসো না, মোমবাতির জায়গায় তুমি, এই মোমবাতিটা আয়নার একটু সামনে আছে। তাহলে এই পেছনের আয়নার তো একটা ইমেজ তৈরি হবে আয়নার জন্য, এবং সেই ইমেজটা হবে কোথায়? সেই ইমেজটা হবে এই যে এটা এক্স প্রাইম। এই যে এক্স প্রাইমের মধ্যে এইটা হইলো তোমার পেছনের আয়নার ইমেজ। বুঝতেছো? বুঝতেছো কিনা কথাগুলা? জি স্যার। আচ্ছা, এই তো। আচ্ছা, তো এরপরে এখন দেখি, এখন এই যে এক্স প্রাইম ইমেজটা তৈরি হয়েছিল, দেখতেছেন এই যে এক্স প্রাইম ইমেজ, এই জায়গাটা এক্স প্রাইম ইমেজ, এই ইমেজটা এখন আবার কার সামনে আছে? এটা একটা ভার্চুয়াল ইমেজ, তবে এই ইমেজটা সামনে সামনে আছে এই মিররের, এই মিররটা সামনে আছে। এই যে এই মিররটা আমি যেটা এখন লাল মার্ক করে দিতেছি, এটা এখন এই ইমেজটা তাহলে কি হবে? বাম দিকের এই যে গোল মার্ক করে দিলাম এক্স প্রাইম, এই এক্স প্রাইম এইটা
এই মিররের জন্য অবজেক্ট হিসেবে কাজ করবে। অর্থাৎ স্যার এই এখানে যে মাঝখানে আরেকটা মিরর আছে ওটা টপকায় কিভাবে যাবে? ওটা টপকাই হবে। এই যে একটা ভার্চুয়াল ইমেজ যে হইলো, এই ভার্চুয়াল ইমেজটা এখন এই ডান দিকের মিররের জন্য অবজেক্ট হিসেবে কাজ করবে। তো এইটার জন্য ইমেজটা তুমি পাইবা কোন জায়গায়? এই যে এইটা উল্টা পাশে পাবা, এই ইমেজটা পাইলা, যে এক্স প্রাইম প্রাইম যেটা পাইলা এটা হলো আসলে এইটা, বুঝছো? এক্স প্রাইম প্রাইমটা আসলো ওই মানে ইমেজ হইলো পেছনে এক্স প্রাইম প্রাইম এরকম। তারপরে আরো বলা যায় এখানে যেটা ছিল এক্স প্রাইম, এই যে এইটা ছিল এক্স প্রাইম, তাই না? এই এক্স প্রাইম ইমেজটা এখন আমার এই সামনের মিররের জন্য অবজেক্ট হিসেবে কাজ করবে, ফ্রন্ট মিররের জন্য। অর্থাৎ এইটা এই ইমেজটা আমার এই মিররের জন্য অবজেক্ট হিসেবে কাজ করবে। তার ইমেজটা কই পাবো? তার ইমেজটা পাবো আবার এইখানে, এই যে এইটা, ঠিক আছে? এই যে এইটা হইলো ওইটার ইমেজ, বুঝছো? এইভাবে ঘুরায় ফিরায় ইমেজ, একটা ইমেজ আরেকটার এই মানে অবজেক্টের জন্য ইমেজ তৈরি হয়, সেই ইমেজটা আবার আরেকটা ইমেজ তৈরি করে, নতুন ইমেজটা আবার আরেকটা ইমেজ তৈরি করে, এরকম ঘুরায় ফিরে অনেকগুলো ইমেজ হয়। বুঝছো জিনিসটা? আচ্ছা, এরপরে একটা ব্যাপার দেখি, বইয়ের মধ্যে একটা ব্যাপার আছে, রিফ্লেকশন ইনক্রিজেস ফর হায়ার ইনসিডেন্ট অ্যাঙ্গেল। ব্যাপারটা হচ্ছে কি, আমরা জানি যে এটা একটা গ্লাস, তাই না? এটা একটা স্মুথ গ্লাস। এটা যদি একটা গ্লাস হয়, ট্রান্সপারেন্ট গ্লাস হয়, এই ট্রান্সপারেন্ট গ্লাসের মধ্যে তো রিফ্লেকশন হওয়ার কথা না, রিফ্লেকশন বেশি হবে, তার মানে ম্যাক্সিমাম লাইট এর ভেতর দিয়ে চলে যাবে, তাই না? এরকমই হওয়ার কথা। তো যদি এটা ট্রান্সপারেন্ট সাবস্টেন্স হয়, যদি কোনো সিলভারিং করা না থাকে, এর মধ্যে রিফ্র্যাকশন বেশি হবে, রিফ্লেকশন খুবই কম হবে। কিন্তু যদি ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা বেড়ে যায়, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স যদি বেড়ে যায়, তাহলে দেখা যায় কি, যেমন অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা এটা, আমি একটা ভুল করছি, এটা এদিকে আঁকার দরকার ছিল। যদি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কম হয় তাহলে ম্যাক্সিমাম লাইট রিফ্র্যাকশন হয়ে যায়, কিন্তু এইখানে দেখা যাচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা বেশি। এই যে আমি কি দেখতেছি, কতগুলা ফুল, এই ফুলগুলো থেকে যে লাইট পড়তেছে, ইনসিডেন্স অ্যাঙ্গেলটা খুবই বেশি না, মানে 90 ডিগ্রির কাছাকাছি। তো ইনসিডেন্স অ্যাঙ্গেল যখন বেশি হয় তখন রিফ্র্যাকশন অ্যাঙ্গেলটা, তখন দেখা যায় কি এই রিফ্র্যাকশন কমে যায়, রিফ্লেকশন বেশি হয়। ব্যাপারটা মনে বুঝতেছো না? আমি একটু দেখাই, তোমরা বুঝলেও কিছু বলো না, না বুঝলেও কিছু বলো না, তাহলে কি হবে? না স্যার বুঝেছি। না বুঝো নাই? না স্যার বুঝি নাই তো। আচ্ছা একটু দেখো, এখানে দেখি, একটু দেখো। আচ্ছা, এখানে দেখি একটা সিমুলেশন দেখি, জুম করে দেখি। আচ্ছা, এখানে আমি কি করলাম, এখানে লাইট কোথায় কোথায় যাচ্ছে, লাইট উপরের মিডিয়ামটা হচ্ছে এয়ার, নিচের মিডিয়ামটা হচ্ছে গ্লাস, ট্রান্সপারেন্ট মিডিয়াম, সো লাইট চলে যায়। এখন দেখো, যখন কিনা ইনসিডেন্স অ্যাঙ্গেলটা কম, ইনসিডেন্স অ্যাঙ্গেলটা কত এখানে? 10.6। 15.6। আচ্ছা ঠিক আছে, এখন আমার কাছে একটা ইন্টেন্সিটি মিটার আছে, লাইট ইন্টেন্সিটি মিটার। অর্থাৎ এখান থেকে মেজার করা যায় যে আমার ইনকামিং লাইটটা তো হচ্ছে 100%, এই 100% লাইটের মধ্যে কতটুক অংশ রিফ্লেক্ট হয়, কতটুক অংশ রিফ্র্যাক্টেড হয়। দেখো এখানে ম্যাক্সিমাম লাইটটাই কিন্তু নিচে দিয়ে চলে গেছে, 95.59% ম্যাক্সিমাম লাইট রিফ্র্যাকশন হয়েছে, আর অল্প একটু লাইট উপর দিকে উঠে গেছে, মানে অল্প একটু লাইট রিফ্লেকশন হয়েছে। কত পার্সেন্ট লাইট? 4.41%, সামান্য। এখন অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বাড়ায় দেই, হ্যাঁ,
অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বাড়ায় দিলাম, দেখো এখন রিফ্লেকশন পরিমাণটা বেড়ে গেল 9.47। আরো বাড়াই, ইনসিডেন্স অ্যাঙ্গেলটা 90 ডিগ্রির কাছে নিয়ে যাই, দেখো কি হয় 43%। আচ্ছা, এটা আমরা প্র্যাকটিক্যালি দেখলেও দেখতে পারবো, বা আমরা যদি ওইরকম ওই বইয়ের ছবিটার মতো যদি এরকম একটা গোলাপ ফুলের সামনে একটা কাজ কেন? থাকে, কেন এটা জানি না, কেন এটা জানা নাই। হ্যাঁ, বইয়ের মধ্যে বলা আছে ফ্রেসনেল ল, এখন এটা আমার জানা নেই। তো এখন অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা 80 ডিগ্রি, তো এখন দেখো কত হয়েছে, তাই না? ম্যাক্সিমাম লাইট এখন রিফ্লেকশন হয়ে যাচ্ছে, রিফ্লেকশন খুবই কম হচ্ছে, এই হচ্ছে ব্যাপারটা। আচ্ছা, তারপরে আবার বইয়ে যাই, ঠিক আছে? তো এই কথাগুলোই আছে বইয়ের মধ্যে। ফ্রেসনেল ল নামে একটা জিনিস আছে, এটা আমি জানি না। ফ্রেসনেল ল ডেসক্রাইবস হাউ মাচ লাইট উইল রিফ্লেক্ট। হ্যাঁ, এটা দেখতে পারো। তারপরে অ্যাবজর্পশনের কথা আছে। আচ্ছা, একটা কথা এখানে বইয়ের মধ্যে আছে যে আমরা কোন একটা লাল গোলাপকে লাল দেখি কেন? হ্যাঁ, অথবা বলবো স্যার এটা কেমন কথা, লাল গোলাপ তো লালই দেখবো, লাল গোলাপকে তো লালই দেখবো, এটা আবার কেমন কোশ্চেন, তাই না? এখন যারা ফিজিক্সের ব্যাখ্যা জানে না তাদেরকে জিজ্ঞেস করলে তারা এটাই বলবে, হ্যাঁ লাল গোলাপ তো লালই দেখাবে, এটা আবার কেন কি? কিন্তু এটা কেন আছে, কেনটা কি? যে লাল গোলাপের মধ্যে এমন কিছু পিগমেন্ট থাকে, এমন কিছু কেমিক্যাল থাকে, যে কেমিক্যাল গুলা that absorbs all the 6 colors of the sunlight but reflects only red color light. এর মধ্যে এমন কেমিক্যাল থাকে বা এমন পিগমেন্ট থাকে, ফটোসিনথেটিক পিগমেন্ট বা যাই হোক, এমন পিগমেন্ট থাকে যেটা কিনা আমরা বলি সাদা আলোর মধ্যে কয়টা আলো থাকে, কয়টা আলো থাকে? সাদা লাইট 7টা, হ্যাঁ 7। তো এই 7 এর মধ্যে সে 6টা আলোকে অ্যাবজর্ব করে ফেলে, মাত্র একটাকে রিফ্লেক্ট করে ফেলে, মাত্র রেড, শুধু অনলি রেডটাকে রিফ্লেক্ট করে। এই কারণে আমরা রেড দেখি। সবুজ পাতাকে গ্রিন দেখি কেন? গ্রিনটা অ্যাবজর্ব করে না, গ্রিনটা অ্যাবজর্ব করে, বাকি সব অ্যাবজর্ব করে। হ্যাঁ, এই জন্য ওইটাই। তো এই বইয়ের মধ্যে এরকম কয়েকটা এক্সাম্পল আছে যে তুমি যদি দেখো, you will be more surprised to see a red rose as black under green light. তুমি এর উপরে গ্রিন লাইট ফেললা, তুমি এই গোলাপ ফুলটার উপরে গ্রিন লাইট ফেললা, গ্রিন, হোয়াইট না। এই যে বইয়ের মধ্যে আছে হোয়াইট ফেললা না, তুমি গ্রিন লাইট ফেললা, গ্রিন। সো গ্রিন লাইট ফেললা, তাহলে কি করবে? আমরা জানি গোলাপ ফুল সবই অ্যাবজর্ব করে, শুধু রেডটা রিফ্লেক্ট করে দেয়। এখন তুমি গ্রিন দিলা, তুমি তাকে শুধু দিলাই গ্রিন, কারণ সে গ্রিনটা অ্যাবজর্ব করে বসে থাকলো, তাহলে তার কাছ থেকে কোনো লাইট রিফ্লেক্ট হবে না। হ্যাঁ, স্যার ব্ল্যাক রোজেস তো আছে, ওইটা কি ব্ল্যাক রোজ আছে, সে সবগুলো অ্যাবজর্ব করে রাখে, তার মধ্যে এমন পিগমেন্ট আছে যেটা কিনা সব কালার অ্যাবজর্ব করে, এজন্য সেটা ব্ল্যাক। আর হোয়াইট রোজেস? হোয়াইট রোজের মধ্যে সেটা সব কালার রিফ্লেক্ট করে, এজন্য হোয়াইট দেখা যায়। মানে সেটা কোনো অ্যাবজর্পশনই করে না, এজন্য। তো তুমি তাহলে গ্রিন লাইট দিলা, সে গ্রিন লাইট অ্যাবজর্ব করে বসে থাকলো, কোনো লাইট তার কাছ থেকে বেরোলো না, এই কারণে তুমি তাকে ব্ল্যাক দেখতেছো। আবার গ্রিন লিফ অ্যাজ ব্ল্যাক আন্ডার রেড লাইট, তুমি সবুজ পাতা তার উপরে লাল আলো দিলা, সবুজ পাতা লাল আলো অ্যাবজর্ব করে বসে আছে, সে কোনো লাইট দিল না, তুমি তাকে ব্ল্যাক দেখবা। এসেনশিয়ালি আমরা কোনো অবজেক্ট যদি লাইট অ্যাবজর্ব করে রাখে, সব লাইট যদি অ্যাবজর্ব করে রাখে, তাহলে আমরা তাকে ব্ল্যাক দেখি, কারণ নো লাইট ইজ রিফ্লেক্টেড ফ্রম ইট, হ্যাঁ, ডিউ টু অ্যাবজর্পশন, এই কারণে সেটা আমরা ব্ল্যাক দেখি। ওই যে বলে না যে ব্ল্যাক, হ্যাঁ বলো। আমি যদি লাল গোলাপের উপর বেগুনি লাইট দিতাম তাহলে ব্ল্যাক দেখতাম না? হ্যাঁ, তাহলে ব্ল্যাক দেখতা। হ্যাঁ, ঠিক আছে, তো এই কথাগুলো আছে। তারপরে এই যে রিফ্লেকশন ফ্রম স্মুথ এন্ড রাফ প্লেনস, এই কথাগুলো বলছি। এখন আমরা দেখবো মিরর কাকে বলে। মিরর, হ্যাঁ, সো মিরর ডেফিনিশনটা একটু দেই, একটু দেখি মিরর ডেফিনিশনটা। আচ্ছা, হোয়াট ইজ মিরর, খেয়াল করি। মিরর কাকে বলে? মিরর ইজ এ স্মুথ সারফেস অন হুইচ রেগুলার রিফ্লেকশন টেকস প্লেস। এই লেখাটা খেয়াল করো।
মিরর হচ্ছে এমন একটা সারফেস যার মধ্যে রেগুলার রিফ্লেকশন হয়, লাইটের রেগুলার রিফ্লেকশন হয়, অর্থাৎ আইদার প্যারালাল রিফ্লেকশন অথবা কনভার্জেন্ট অথবা ডাইভার্জেন্ট রিফ্লেকশন। একটা নিয়ম মেনে যার মধ্যে রিফ্লেকশন হয় তাকে মিরর বলি। হ্যাঁ, এখন এই জন্য আমরা বলি মিরর দুই রকমের হইতে পারে, প্লেন মিরর দ্যাট রিফ্লেক্টস দ্য লাইট প্যারালালি, আর একটা হইতে পারে স্ফেরিক্যাল মিরর। সেই স্ফেরিক্যাল মিরর আবার দুই রকমের, কনকেভ আর কনভেক্স। হ্যাঁ, সেগুলো আমরা সামনে দেখব। এখন মিরর কেমনে বানানো হয়? মিরর বানানো হয় কিভাবে? একটা ট্রান্সপারেন্ট গ্লাস, সেটা তো মিরর হিসেবে কাজ করে না, কিন্তু মিরর হিসেবে কাজ করে কখন? ট্রান্সপারেন্ট গ্লাস তো মিরর যখন হিসেবে একটা কাজ করে না যখন একটা সাইড কি করে দেই, একটা সাইড মানে সিলভারিং করা সিলভারিং বা কালার কোটিং করে দেই, মানে এমন কিছুটা দিয়ে দেই, এমন একটা কেমিক্যাল বা কিছু দিয়ে দেই যেটা কিনা লাইটটাকে মানে অবস্ট্রাক্ট করে, যেতে দেয় না, ওই পাশে আর যেতে দেয় না, এরপর সেটা ফেরত চলে আসে। সো এই প্রসেসটাকে বলে সিলভারিং। সিলভারিং ইজ দ্য কেমিক্যাল প্রসেস অফ কোটিং গ্লাস উইথ রিফ্লেকটিভ সারফেস লাইক মার্কারি, সিলভার অর অ্যালুমিনিয়াম। আগেকার দিনে হয়তো বা সিলভার দিয়ে করা হইতো, সিলভারের দাম বেশি, রূপা। এখন সিলভারের বদলে অ্যালুমিনিয়াম দিয়ে কাজটা করা হয়। অ্যালুমিনিয়ামটা কেমন? ওই যে অ্যালুমিনিয়াম ফয়েল দেখছো না, চিপসের প্যাকেটের ভিতরে অ্যালুমিনিয়াম ফয়েল থাকে, ভেতরে পার্টটা অ্যালুমিনিয়াম ফয়েল। তো অ্যালুমিনিয়াম ফয়েলটা কিন্তু খুব ভালো রিফ্লেকশন দেয়, ওটার দাম কম, তো এটা একপাশে দিয়ে দেয়, এর ফলে এই আয়না হয়ে যায়। আচ্ছা, এরপর আমরা দেখি যে প্লেন মিরর কারে বলে আর স্ফেরিক্যাল মিরর কারে বলে। আমরা মিরর দুইটা ক্যাটাগরি করি। প্লেন মিরর কোনটা? দোজ হু হ্যাভ প্লেন রিফ্লেকটিভ সারফেস, যার সারফেসটা প্লেন, সমান। সো যেটা কি করে, লাইটটাকে প্যারালাল ডিরেকশনে রিফ্লেক্ট করে। আর স্ফেরিক্যাল মিরর কারে বলে? যার সারফেসটা ইউনিফর্মলি কার্ভ করা, বাঁকানো, যার সারফেসটা বাঁকানো, ইউনিফর্মলি বাঁকানো, that that is used to reflect the light, যেটা কিনা লাইটটাকে আইদার মেক্স এ কনভার্জেন্ট বিম অথবা ডাইভার্জেন্ট বিম। আমি তোমাকে একটু দেখাই যে স্ফেরিক্যাল মিরর কেমন, একটু দেখাই দেখতে কেমন স্ফেরিক্যাল মিরর। আচ্ছা, এই যে গাড়ির মধ্যে আয়না থাকে, তাই না? মাঝখানে একটা আয়না থাকে আর দুই সাইডে দুটো থাকে। তো মাঝখানে যেটা থাকে সেটাকে বলে রিয়ার ভিউ মিরর। এই যে এই জায়গায় ড্রাইভারের এই জায়গাটা সামনে, এটা দেশে কি দেখে? পেছনে প্যাসেঞ্জার দেখে বা পেছনে গাড়ি দেখে। প্যাসেঞ্জার কি করতেছে, তার পেছনে সিটে প্যাসেঞ্জার কি করতেছে দেখা যায় এটা দিয়ে। আর গাড়ির দুই পাশে দুইটা থাকে, এটা দিয়ে দেখা যায় যে পেছনে গাড়িগুলো কোথায় আছে। হ্যাঁ, এগুলোকে বলে সাইড ভিউ মিরর। এখন এই মিরর গুলো কিন্তু স্ফেরিক্যাল মিরর, আসলে এগুলো কিন্তু প্লেন মিরর না। হ্যাঁ, স্ফেরিক্যাল মিরর। তারপরে এই দেখো, স্পষ্ট বুঝবা, এরকম মিরর দেখছো কোথাও? এই যে এরকম দুইটা মিরর দেখতে কেমন? ফ্ল্যাট না গোল টাইপের? হ্যাঁ, গোল টাইপের। গোল টাইপের আছে। এটা এরকম আয়না দেখছো কোথাও রাস্তার মধ্যে বসানো? আমি তোমাদের ক্যান্টনমেন্টের ভেতরে দেখছি। কোন জায়গাটা বলতে পারবা? বাইরে। হ্যাঁ, তোমাদের স্কুলের সাথেই বাইরে। আছে, তোমাদের স্কুলের সাথেই আছে, স্কুলের কাছেই। তোমাদের স্কুল থেকে বেরোলে ডান দিকে গেলে, স্কুল থেকে বেরোয় ডান দিকে গেলে এই এটিএম বুথ আছে না, ট্রাস্ট ব্যাংকের এটিএম, ওখানে তো যাইনি। ট্রাস্ট ব্যাংকের এটিএম, তারপর জিমনেশিয়াম, ব্যায়াম করে আর্মি অফিসাররা। স্কুল থেকে বেরোলে ডান দিকে এটিএম আছে, বাম দিকে তো চেকপোস্ট। স্কুল থেকে বেরোলা বাম দিকে চেকপোস্টের গেট, আর ডান দিকে হলো এটিএমটা, এই ট্রাস্ট ব্যাংকের এটিএম, ওখানে ব্যায়াম করে, জিমনেশিয়ামও আছে। ঠিক ওই জায়গাটাতে, ওই জায়গাটা দেখবা এই গেটটা, এই এটিএম বুথের যে ইয়াটা,
ওই গেটের সামনে এরকম একটা আয়না আছে। তো ওই একটা গার্ড দ্বারা থাকে তার উল্টো পাশে, আয়নার উল্টো পাশে। তো সেই আয়নার দিকে তাকায় থেকে সব দিকে দেখে। আয়নার দিকে তাকাইলেই তার ডানে বামে সব দিকে দেখা হয়ে যায়, ডানে বামে পেছনে সব জায়গায় দেখা হয়ে যায়। কারণ এটা এমন ভাবে বানানো যে ওটার দিকে তাকাইলে চারদিকে সবকিছু দেখা যায়। হুম। তো এইগুলো হচ্ছে তোমার স্ফেরিক্যাল মিরর এক্সাম্পল। তো এটাকে অ্যাকচুয়ালি আমরা বলি কনভেক্স মিরর। এটাকে কনকেভ বলি না, এটাকে কনভেক্স বলি। তো যা, তো যেটা বলছিলাম যে স্ফেরিক্যাল মিরর কাদেরকে বলে? যার রিফ্লেকটিভ সারফেসটা বাঁকানো, ইউনিফর্মলি কার্ভ করা, বাঁকানো, যার ফলে লাইট কি হয় ইউনিফর্মলি একটা পয়েন্টে কনভার্জ করে, মিট করে, অথবা চারদিকে এই ডাইভার্স, চারদিকে ডিফিউজ হয়ে যায়, চারদিকে ছড়ায় যায়। এরকম মিররকে আমরা বলে থাকি স্ফেরিক্যাল মিরর। এখন স্ফেরিক্যাল মিরর আবার দুই রকমের, একটা হচ্ছে কনকেভ মিরর, একটা হচ্ছে কনভেক্স মিরর, তাই না? এটা তো জানি। আচ্ছা, কনকেভ মিরর আর কনভেক্স মিরর দেখতে কেমন একটু দেখাই। আচ্ছা, তোমরা কি বলতে পারবা যে তোমাদের চারপাশে এরকম কিছু জিনিস আছে কিনা যেটা কনকেভ কনভেক্স মতো কাজ করে? আছে এরকম কিছু? চামচ। চামচ, হ্যাঁ, চামচ, হ্যাঁ ঠিক আছে, চামচ। আচ্ছা, ভালো কথা, চামচ কেমন সেটা? এই যে আমি ওয়েবক্যাম চালু করছি। আচ্ছা, এই যে চামচ নিছি একটা, হ্যাঁ, এটা কিসের চামচ? এটা কিন্তু ডালের চামচ নিছি, ডালের চামচ নিছি, নরমাল চামচ নেই, ডালের চামচ নিছি। আচ্ছা, এখন এই চামচের মধ্যে আচ্ছা, তো এই যে ডালের চামচ নিলাম, হ্যাঁ, তো এখন এটা কোন সাইডটা কনভেক্স, কোন সাইডটা কনকেভ বলো? কনভেক্স বাইরেরটা, কনকেভ ভিতরেরটা। এই যে বাইরের দিকটা এখন তোমাদের সামনে আছে, এই দিকটা হচ্ছে কনভেক্স, আর কনকেভ ভিতর। আর এই যে ভেতর দিকটা তোমার সামনে আছে এখন, এটা হচ্ছে কনকেভ। হ্যাঁ, তখন আমরা এই কনভেক্স সারফেসটা এই এরকম কনভেক্স সাইজের শেপের যদি কোনো মিরর থাকে সেটা কনভেক্স মিরর। আবার ভেতরে কনকেভ শেপের মিরর বানাইলে, কাচ দিয়ে মিরর বানাইলে সেটা কনকেভ মিরর। বা এই চামচটাও অনেকটা কাজ করে। হ্যাঁ, চামচটার মধ্যেও চেহারা মোটামুটি বেশ খানিকটা দেখা যায়, বোঝা যায়। হ্যাঁ, উল্টা দেখা যায়। উল্টা দেখা যায়, হ্যাঁ। একটা হচ্ছে যে কনভেক্স কেন? মিরর, হ্যাঁ এটা আছে। উল্টা দেখা যায় কেন? হ্যাঁ বলতেছি, ওই যে মোটা মোটা দেখা যায় বাইরে। আমরা সামনে পড়বো, সামনে যখন পড়বো ইয়েটা, যে কনকেভ মিররের মধ্যে কেমন ইমেজ তৈরি হয় আর কনভেক্স মিররের মধ্যে কেমন ইমেজ তৈরি হয়, সেখানেই কথাগুলো আসবে। যে কনভেক্স মিরর যেটা, যে বাইরের দিকটা, এখানে তুমি যে ছবিটা দেখবা, এই ছবিটা হইতেছে কেমন? এই ছবিতে সবসময় তোমাকে ছোট দেখা যাবে, ছোট সাইজের দেখা যাবে, তাই না? জি। ছোট সাইজের সোজা দেখা যায়। কিন্তু আর কনকেভ সাইডটা এটা দূরে রাখলে তোমাকে উল্টা দেখা যায়। দূরে রাখলে, একটা সার্টেন ডিস্টেন্সে দূরে রাখলে নিজেকে উল্টা দেখা যায়, ছোট দেখা যায়, উল্টা দেখা যায়। আবার কাছে আনলে, একটা পার্টিকুলার পয়েন্টে কাছে আনলে নিজেকে বড় দেখা যায়। হ্যাঁ, খুব কাছে আনলে বড় দেখা যায়, মানে তখন সোজা দেখা যায় খুব কাছে আনলে, আর দূরে রাখলে উল্টা দেখা যায়। তো আমরা বলি কনকেভ মিররের মধ্যে দুই রকমের ইমেজ তৈরি হয়, আর কনভেক্সে সবসময় এক রকমের ইমেজ হয়। দেখো সেগুলো আমরা দেখবো। তাহলে কনকেভ মিরর, কনভেক্স মিরর কি শিখলাম? এরপরে কটা ডিফারেন্স দেখি। আচ্ছা, আমি যেহেতু টাইম শেষ হয়ে যাবে, নতুন করে আবার জয়েন করো,